দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। ত্রিপুরা দর্পণে প্রকাশিত বিশেষ খবরটি হল বিমানবন্দরেই গ্রেফতার হাসিনার প্রাক্তন দুই মন্ত্রী। সেনা শাসনেও রণক্ষেত্র বাংলাদেশ। প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার ইস্তফা দেওয়ার 24 ঘন্টা কেটে গিয়েছে। সেনার হাতে দেশ, কিন্তু এখনও পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক নয়। নতুন করে প্রায় 150 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। মৃতের তালিকায় আওয়ামী লীগের বহু নেতা কর্মী রয়েছেন বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, একের পরে এক টানা জ্বালিয়ে দেওয়া হয়েছে, কার্যত জ্বলছে। মৃত্যু হয়েছে বহু পুলিশ কর্মীর। এই অবস্থায় ধর্মঘট ডেকেছে দেশের সবথেকে বড় পুলিশের সংগঠন। অন্যদিকে বিদেশে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বিমানবন্দরে গ্রেফতার হয়েছেন সদ্য প্রাক্তন বিদেশমন্ত্রী। শেখ হাসিনা সরকারের অত্যন্ত বিশ্বাসযোগ্য মন্ত্রী ছিলেন তিনি। একইভাবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার করা হয়েছে আরও এক প্রাক্তন মন্ত্রী জুনাইদ আহমেদ পলককে। সেই দেশের সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ভিআইপি লাউঞ্জ ব্যবহার করে ধৃত পলক ভারতে আসছিলেন। সেই সময়ই তাকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। অন্যদিকে হাসিনা সরকারের পতনের পরেই বাংলাদেশ সেনায় ব্যাপক রদবদল করা হয়েছে। মেজর জেনারেল জিয়াউল আহসানকে ইতিমধ্যেই সেনা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে খবর। শুধু তাই নয়, আরও একাধিক সেনা আধিকারিককেও অপসারিত এবং বদলি করা হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, যাদের এদিন বদলি কিংবা অপসারিত করা হয়েছে তারা সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে। বাংলাদেশের পরিস্থিতির উপর নজর রাখছে ভারত। বিদেশমন্ত্রী উত্তাল বাংলাদেশ, পতন হয়েছে সরকারের। প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে হয়েছে শেখ হাসিনাকে। দেশ ছাড়তে বাধ্য হয়েছেন তিনি। তার দেশ ছাড়ার পরেও হিংসা থামেনি। গতকালই সংঘর্ষে কমপক্ষে 109 জনের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশে বসবাসকারী ভারতীয়দের কী হবে? সংসদে সর্বদলীয় বৈঠকে এই প্রশ্নই উঠেছে বারবার। জবাবে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের পরিস্থিতির এখনও এতটা উদ্বেগজনক নয় যে ভারতীয়দের উদ্ধার করে আনতে হবে। এই দিন সর্বদলীয় বৈঠকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, বাংলাদেশে 12-13 হাজার ভারতীয় রয়েছেন, তবে পরিস্থিতি এতটাও উদ্বেগজনক নয় যে তাদের এই মুহূর্তেই উদ্ধার করে আনতে হবে। আপাতত বাংলাদেশে থাকা ভারতীয়দের উদ্ধারের ক্ষেত্রে কোনো পদক্ষেপ করছেন না ভারত সরকার। তবে যে কোনো আপাতকালীন পরিস্থিতিতে বাংলাদেশ থেকে ভারতীয়দের উদ্ধারের সুনির্দিষ্ট ব্লুপ্রিন্ট তৈরি রাখছে নয়াদিল্লি। বিদেশমন্ত্রী আরও জানিয়েছেন, বাংলাদেশের সংরক্ষণ বিরোধী আন্দোলন শুরু হওয়ার পর 8,000 ভারতীয় পড়ুয়া বাংলাদেশ থেকে দেশে ফিরে এসেছে। বর্তমানে গোটা পরিস্থিতির দিকেই নজর রাখা হচ্ছে। সূত্রের খবর, গতকাল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের বৈঠকের সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনী এবং ইন্টেলিজেন্স এজেন্সির কয়েকজন শীর্ষ কর্তা। সেই বৈঠকেই বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি, বিশেষত সীমান্তে কোনো অশান্তির আশঙ্কা রয়েছে কিনা, বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপ্রধান থেকে খবর নিয়েছেন সেনা কর্তারা। এরপরই গতকাল রাতে আপৎকালীন পরিস্থিতিতে বাংলাদেশে আটকে থাকা ভারতীয়দের উদ্ধারের ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছে। রাতেই প্রস্তুত করা হয়েছে ভারতীয় বায়ুসেনার 2টি বিমান। লখনৌ বায়ুসেনা ঘাঁটি থেকে অসমের উদ্দেশ্যে রওনা হয়েছে ভারতীয় বায়ুসেনার 1টি বিমান। এছাড়া হিন্ডন এয়ারবেস থেকেও অসমের উদ্দেশ্যে রওনা হয়েছে আরেকটি বায়ুসেনার বিমান। কলকাতা থেকে উদ্ধার কাজের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে ইস্টার্ন কমান্ডকেও। সূত্রের খবর, বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গেও কথা বলেছে বিদেশ মন্ত্রক। বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি ক্রমশ উন্নতি হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ভারতীয়দের নিরাপত্তার বিষয়েও নয়াদিল্লিকে আশ্বস্ত করেছেন তারা। দ্রুত সীমান্ত এবং আকাশ সীমা খুলে দেওয়ার আশ্বাসও দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী। এরপরই বাংলাদেশ থেকে ভারতীয়দের উদ্ধারের পরিকল্পনা আপাতভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। তবে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির বৈঠকের পাশাপাশি রাইসিনা হিলসের
সাউথ ব্লকে সেনাবাহিনী এবং বায়ুসেনার শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন বিদেশ মন্ত্রকের আধিকারিকেরা। এদিকে শেখ হাসিনা দেশ ছাড়ার পরেই ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিএসএফ। দক্ষিণবঙ্গের সীমান্ত এলাকার একাধিক জায়গা ঘুরে দেখেছেন বিএসএফের ডিজি। বিএসএফের সব ফিল্ড কমান্ডারদের দ্রুত সীমান্তে পজিশন নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে সমস্ত ছুটি। ত্রিপুরা দর্পণ সম্পাদকীয় অশান্ত বাংলাদেশ। বাংলাদেশে উচ্চ আদালতের রায়ের প্রেক্ষিতে সংরক্ষণ বিরোধী ছাত্র আন্দোলন তীব্র আকার ধারণ করেছে। পরবর্তীকালে শীর্ষ আদালতের রায়ে উচ্চ আদালতের রায় বাতিল করা হয়েছে, যা সরকার ও শীর্ষ আদালতের রায়ের প্রতি সহমত পোষণ করেন। কিন্তু এতেও ছাত্র আন্দোলন থামেনি। ধীরে ধীরে এই আন্দোলনের পেছনে রাজনৈতিক ইন্ধন ও অন্য কিছু শক্তি যোগ সাজসে এই আন্দোলন গণ অভ্যুত্থানের রূপ নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। শেখ হাসিনা একটানা 15 বছর দেশ শাসনের পর বিলোপ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেও দেশে থাকতে পারলেন না। ছাত্র আন্দোলনের প্রথম পর্ব শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে। কিন্তু হাসিনা বাংলাদেশ থেকে প্রস্তাবের সাথে সাথে এই আন্দোলন যেন অন্য চেহারা নিয়েছে। বাংলাদেশ গণভবন, সংসদ ভবন আক্রান্ত হয়েছে। উন্মত্ত ছাত্র জনতা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবনে ঢুকে সমস্ত আসবাবপত্র লুটপাট করেছে। এই ভবনে কর্মীদের জন্য তৈরি সমস্ত খাবার মুহূর্তের মধ্যে সাবার করে দিল উন্মত্ত ছাত্র জনতা। এমনটাই বিভিন্ন বৈদ্যুতিন মাধ্যমে প্রচার করা হচ্ছে, যা গোটা বিশ্বের মানুষ প্রত্যক্ষ করে স্তম্ভিত। যেভাবে বিভিন্ন স্থাপনা ও ভবনে ঢুকে লুটপাট, ভাঙচুর ইত্যাদি সংগঠিত করা হয়েছে, এর সাথে কি সত্যি আন্দোলনকারী মেধাবী ছাত্রছাত্রীরা জড়িত ছিল, এই প্রশ্ন উঠেছে। অনেকে বলছে যেভাবে ভাঙচুর লুটপাট চলছে, এতে প্রাথমিক হিসেবে 100 কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। বিভিন্ন ভবনের দখল নেওয়ার পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মর্মর মূর্তি ভাঙচুর করা হয়েছে। এইসব কিছু হলো সেনাবাহিনীর সামনে এবং ছাত্র আন্দোলনের সহযোগী সুশীল সমাজের সামনে। কিন্তু সুশীল সমাজ নীরবে তা মেনে নিয়েছেন, কেউ প্রতিবাদ করেননি। এদিকে শেখ হাসিনা দেশত্যাগের পর দ্বিতীয় দিনে ঢাকায় আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের সদর দপ্তর। সারা দেশে আওয়ামী লীগ সহ বহু রাজনৈতিক নেতা ও মন্ত্রীর বাসভবনে আক্রমণ, অগ্নিসংযোগ ইত্যাদি হয়েছে। এতেও সাধারণ মানুষের প্রাণ হারাতে হচ্ছে। এর আগে ছাত্র আন্দোলন নিয়ে সংঘর্ষে প্রাণ গিয়েছে 3 শতাধিক। বর্তমানে সামরিক বাহিনী দেশের আইন শৃঙ্খলা রক্ষার সব রকমের দায়িত্ব নিয়েছেন। জানা গিয়েছে দ্রুত একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে দেশের পরিস্থিতি শান্ত করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠন করা হবে। কিন্তু যেভাবে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর দেশের বিভিন্ন স্থানে হামলা এবং সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা ইত্যাদি শুরু হয়েছে, তা উদ্বেগজনক। সেনাবাহিনী সব কিছু শান্তিপূর্ণভাবে মোকাবেলা করে দেশের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনবে বলে আশ্বাস দেওয়ার পরেও বাংলাদেশ অশান্ত। বাংলাদেশে এই ঘটনার সুযোগ নিয়ে একটি শক্তি হিন্দুদের মন্দিরে মন্দিরে আক্রমণ সংগঠিত করছে। অনেক সংখ্যালঘু বাড়িতে আক্রমণ শুরু হয়েছে। এই বিষয়ে অবশ্যই ভারত উদ্বিগ্ন। এই অবস্থায় শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ এর মন্তব্যটি কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ, যে বাংলাদেশ আবার পাকিস্তান হতে চলেছে। সেনাবাহিনী সর্বদলীয় সভা ডেকে অবস্থা সামাল দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু এতে শুধু রাজনৈতিক তৎপরতা ও রাজনৈতিক সুযোগ নিতেই বেশি ব্যস্ততা দেখা যাচ্ছে। ছাত্রদের দাবি নিয়ে এখন আর কোনো আলোচনা নেই। ইতিমধ্যেই বিএনপির পক্ষ থেকে খালেদা জিয়ার মুক্তি দাবি করা হয়েছে। রাষ্ট্রপতি তা মেনে নিয়েছেন। অনেক রাজনৈতিক নেতাকেই মুক্তি দেওয়া হবে, কিন্তু এর আগেই বিভিন্ন কারাগারে আক্রমণ করে বন্দীদের মুক্ত করে দেওয়া হচ্ছে। এমনকি বিভিন্ন থানা পর্যন্ত আক্রমণ করে বিভিন্ন গাড়ি আসবাবপত্র জ্বালিয়ে দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই বাংলাদেশের বিমান বাহিনীর বিমান ঢাকা ফিরে গিয়েছে। এবার শেখ হাসিনা কোনো নিরাপদ স্থানে অবশ্যই থাকবেন। প্রশ্ন একটাই, আন্দোলনকারী ছাত্র নেতারা এখন কি করবেন?
এই যে অরাজক অবস্থা সৃষ্টি হচ্ছে, এর বিরুদ্ধেও এই ছাত্র সমাজকে রুখে দাঁড়াতে হবে। বাংলাদেশের অবস্থা দেখে ভারতের জনগণ উদ্বিগ্ন। ভারতের এক বিশাল অংশের বাঙালির পরিবারের এক অংশ এখনও বাংলাদেশে রয়েছে। সুতরাং বাংলাদেশের বর্তমান অবস্থার জন্য ভারতের বহু মানুষ উদ্বিগ্ন ভারত সরকারও। কারণ ভারত ও বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক অনেক গভীর। এই সব কিছুই সামাল দিয়ে আবার শান্তি ফিরে আসুক, এটাই কাম্য। তবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদত্যাগ ও দেশত্যাগ থেকে একটা বিষয় অবশ্যই রাজনৈতিক নেতাদের জন্য শিক্ষণীয়। এতে এই বিষয়টি নিশ্চিত করে বলা যেতে পারে যে